আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা। শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না এমরোজ লাকি, পর্ব সংখ্যা 50, ভয়েস বাই আরবি। সময় গড়ায়, ভোর কেটে নতুন দিনের রোদ নিয়ে হাজির হয়েছে। মীর এবং বাড়ির সকলে বৈঠকখানে বসে আছে। তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে এবং এও বলে সে চৌধুরী বংশের প্রতিটি মানুষকে ভালোবাসে, বাবা থমাস শনকে ভালোবাসে। যা কিছু হয়েছে সব কিছু আল্লাহর ইচ্ছায়। সে শেহজাদকে ক্ষমা করে দিয়েছে। চাইলেও ওকে মেরে নিজের রাগ জিত প্রতিশোধ মেটাতে পারত, তবে এহেন কাণ্ডে পশু আর মানুষের মধ্যে পার্থক্য থাকবে না বলে সিদ্ধান্ত বদলায় নেয়। শেহজাদকে ওর মতো থাকতে দেয়। সবাই মীরের মুখে সত্য শোনার পর নিরুত্তর, কেউ কিছু বলতে পারছে না। মীর বসা থেকে উঠে গিয়ে শালুকের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, ছোট মা, আমার তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, অভিমান নেই। হ্যাঁ, সন্তান হিসেবে এতটুকু আক্ষেপ আমার চিরদিনে রয়ে যাবে, আমি আমার নিজের গর্ভধারিণী মাকে দেখিনি, বাবাকে দেখিনি, ভাইকেও দেখিনি। কিছু আক্ষেপ না থাকলে এ জীবনের মানে হয় না। তুমি মন ভার করে থেকো না। মায়া শালুকের পাশে বসে মেয়ের দুজনের পায়ের মাঝামাঝি স্থানে বসে তাদের দুজনের দুটি হাত এক এক করে চুমু খেলো। তোমরাই আমার শান্তি, পূর্ণতা, ভরসা, ভালোবাসা। বুলবুল এক পাশে এসে দাঁড়িয়েছে। ও কেঁদে কেঁদে ভাসিয়ে গামছা দিয়ে চোখের জল মুছছিল। মেয়ের সবার পরে ওর কাছে গিয়ে দাঁড়ায়। বুলবুলের পেটে রসিয়ে হাত দিয়ে আঘাত করলো। 200 টাকার জন্য আমাকে ব্ল্যাকমেল করবি কখন? বুলবুল হেসে ফেলল, সেই সাথে সবাই। বুলবুল বলল, আমার টাকা চাই না, আপনাকে আর জ্বালাবো না, শর্ত দেব না, পিছু লাগবো না, শুধু আপনি আমাদের সাথে চিরদিন এভাবেই থেকে যান। চৌধুরী বাড়ির ওপর রাত নেমে এসেছে গম্ভীর আর ভারী হয়ে। বিশাল দানবের দেওয়ালে দেওয়ালে লণ্ঠনের আলো ছায়া এঁটে যাচ্ছে। উঠোন জুড়ে নিস্তব্ধতা। দূরের অনুচরে এর পায়ের আওয়াজ মনে হয় এই বাড়ির প্রতিটি ইট যেন 100 বছরের গল্প চুপচাপ ধরে রেখেছে। মায়া তার ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে, বাড়ির সামনের দিকে চেয়ে। আজকে সকালের দৃশ্য চোখের সামনে ভাসছে, মস্তিষ্কের ভেতর ঘুরপাক খাচ্ছে। কখনো একা একা হাসে, আবার ঠোঁট চেপে যায়। তার হাত দুটো রেলিংয়ের উপর। শীত পড়েছে আজ হালকা। উত্তরের মসৃণ বাতাস। ভালোই লাগছে তার দাঁড়িয়ে থাকতে। মীরকে ডেকে নিয়েছিল বুলবুল, শালুক ডেকেছে শরীরের ক্ষতস্থানে ওষুধ লাগানোর জন্য। মায়া বারান্দা ছেড়ে ঘরের ভেতর আসে, খাটে বসে গাটা এলিয়ে দেয়। সন্ধ্যার দিকে থমাস শনকে কল করা হয়। তিনি মীরের কণ্ঠ পেয়ে থ হয়ে যান। গলার স্বরটা বড্ড ভারী হয়ে যায়। মীরও ঠিক সেই সময়ে চোখে জল ভেজা নিয়ে সময় বেশ কিছুক্ষণ কথা বলে থমাস শনের সাথে। তিনি তার প্রতিক্রিয়া জানান এবং বলেন যত দ্রুত সম্ভব থাইল্যান্ডে চলে এসো মায়াকে নিয়ে। শালকও আর বাধা দিচ্ছে না। রাত 10টা বেজেছে। মায়ের ঘরের বাহিরে থেকে জুতোর আওয়াজ আসছে। মায়া নড়ে চড়ে বসলো। দরজাটা খোলাই ছিল। মীর প্রবেশ করে ঘরে, সাদা রঙের শার্ট পরনে। দরজা লাগিয়ে দিয়ে শরীর চুলকায়। মায়া বলল, আপনার কি গুহায় বন্দি থেকে চুলকানি হয়েছে? ছোট বা কী সব লতা পাতার ওষুধ লাগিয়ে দিল, এখন চুলকাচ্ছে। যদিও জল দিয়ে ধোয়া হয়েছে। খুব মেরেছিল? মায়ের কণ্ঠটা নির্বাক শোনালো। মীর থেমে যায়, নীরব পায়ে হেঁটে মায়ের সামনে গিয়ে বসে। মায়া পা দুটো হাঁটু এক করে হাত দিয়ে ধরে রেখেছে। মীর চাওয়াতে সে দৃষ্টি নত করল। মীর মৃদু হেসে বলল, মেরেছে, তবে আঘাত পায়নি। তবে একটা করুণ দৃশ্য আমাকে নাড়িয়ে তুলেছে। কোন দৃশ্য? তোমার পরনে লাল শাড়ির বদলে বিধবা শাড়ি যখন দেখেছি, বিশ্বাস করো, হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। হয়তো আমাদের পূর্ণতা লেখা ছিল, তাই এত বাধা বিপত্তি পেরিয়েও আবার এক হতে পেরেছি। আপনাকে হারিয়ে সর্বহারা হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম বেঁচে থাকা বোধহয় আর হবে না। মীর মায়ের মুখে হাত দিয়ে বলল, আমার জন্য বেঁচে থাকবে, কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না। হঠাৎ হারিয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। তুমি না হয় একটা কারণ খুঁজে নিয়ে আমার জন্য অপেক্ষা করে যেও। আবার হারিয়ে যাবেন? মীর এবার একটু মায়ের দিকে এগিয়ে বসে, তার হাত দুটো নিজের হাতের মধ্যে আগলে বলল, তোমার থেকে হারিয়ে যাওয়ার কথা ভাবতেও পারি না। যদি এমনটা কোনোদিন ভেবেও থাকি, সেদিন যেন মৃত্যুটা সন্নিকটে চলে আসে। চার দেওয়ালের ঘরটা নিস্তব্ধ। মায়া মেরুন রঙের শাড়িতে গুটিসুটি মেরে বসে আছে। মীর বারান্দায় গিয়ে অগ্নিলকে দূর থেকে একবার দেখলো, ফের ঘরে এলো, পর্দাটা টেনে দিল। মায়া বসা থেকে উঠে বিছানা গুটিয়ে নিল। গোছানো শেষে যখন শুতে যাবে,
তখন চোখ পড়ে দি সাইলেন্ট ম্যানর বইটির দিকে। বইটি টেবিল থেকে তুলে হাতে ছুঁয়ে নেয়। মীর এসে পাশে দাঁড়ায়, বইটি দেখে বলল, ভাবতেই অবাক লাগে। দি সাইলেন্ট ম্যানর বইটি জুড়ে সেই ঘুরে ফিরে আমাদের বংশের কথা লেখা, যেন আমাদেরকে কথার পূর্বের একটা দুনিয়ায় সাজানো হলো। সুফিয়ান হায়দারের বংশধর আমি। মায়া ভেজা কণ্ঠে বলল, সে তো ফার্দিনার জন্য মালিকাকে ঠকিয়েছে, নিজের সন্তানকে গ্রহণ করেনি। মীর ভুড়িগুটি করে ভাস করে বলল, তুমি কিভাবে এসব জানলে? সকালে আপনি এসব বললেন, আর আপনি ভুলে গেলেন? আমার তো ভয় হচ্ছে, কবে না জানি আপনি এমনটা করেন। মিন বইটা মায়ের হাত থেকে নিয়ে রেখে দিল, তাকে নিজের দিকে ঘুরিয়ে টেনে নিল। মায়ের কাঁধের উপর থুতনি রেখে তার নিঃশ্বাসটুকু মায়ের কানের কাছে উকড়ে দিয়ে কোমল কণ্ঠে বলল, সুফিয়ান হায়দার মালিকার ফাঁদে পড়েছিল, তাকে ফাঁদে ফেলানো হয়েছিল, তাই সে এমনটা করতে বাধ্য হয়েছিল। কিন্তু পিতৃপুরুষ যেমন হোক না কেন, তার বংশধর যে এমনই হবে এমনটা কোথাও লেখা নেই। সুফিয়ান হায়দার তার বাবা সিলমুন হায়দারের কোনো দুর্নাম ছিল না, তাই শুধু শুধু তুমি আমাকে এসব বলো না। আমি মেয়ের যতদিন বেঁচে আছি তোমার হয়ে থাকবো। এভাবে শক্ত করে জড়িয়ে ধরলে হাড় ভেঙে যাবে, আস্তে ধরুন। কেন? যেন মনে হয় তুমি পালিয়ে যাচ্ছ। মায়া মসৃণ হেসে বলল, পালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলে আপনার অনুপস্থিতিতে শেহজাদের সাথে যেতে পারতাম। শেহজাদের কথা শুনতে মীরের তীব্র রাগ হলো। চোখ দুটো বুঝে জল শক্ত করে নিজেকে সামলে নিল। মায়া মীরের অভিব্যক্তি দেখে ফেলল। মীর বলল, দ্বিতীয়বার আর ওই নাম আমার সামনে উচ্চারণ করবে না। হিংসা হচ্ছে? না, মীর ছোট করে জবাব দিল। মায়া পূর্বের কণ্ঠে বলল, আপনার হিংসে জ্বলছে, আমি বাইরে থেকে এসে তাপ পাচ্ছি, নতুন করে আর সে তাপের উত্তাপ বাড়িও না মেয়ে। কখনো কখনো আমি আপনার মধ্যে পুরোপুরিভাবে সুফিয়ান হায়দারকে দেখতে পাই, আর আমি কখনো কখনো তোমার ভেতর ফার্দিনাকে দেখতে পাই। থেমে মীর মায়াকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার খুব শখ জানো, যখন তোমার কোল জুড়ে আমাদের সন্তান আসবে, তখন আমাদের যেন কন্যা সন্তান হয়, আর ওর নাম রাখবো সুফিয়ান হায়দার আর ফার্দিনার নামের সাথে মিলিয়ে। কী নাম রাখবেন ঠিক করেছেন? ফার্দিনা আর সুফিয়ান হায়দার দুজনের নাম মিলিয়ে হয় ফারিয়ান। নামটা কেমন যেন পুরুষের গান। মীর গভীর নিঃশ্বাস ত্যাগ করে বলল, আমার নিজের মা বাবার নাম জানি না, নতুন করে জানতে চেয়ে দুঃখটা আর বাড়াতে চাই না, তাই আমি আমার পিতৃপুরুষের নামের সাথে মিলিয়ে আমার সন্তানের নাম রাখবো। আমাদের বংশের মেয়ে সন্তান খুব কম, তাই আমি যে আমাদের মেয়ে সন্তান হোক। আমারও মেয়ে হলে হবে বাহাদুর, একদম আমার মতো, সাহস আমার মতো হলেও দেখতে যেন তোমার মতোই হয়। আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়, তবে আমার ছোট ইচ্ছে হচ্ছে আমার প্রথম সন্তান যেন ছেলে হয়, আর আমি ওর ভেতরে যেন আপনাকে খুঁজে পাই। পূর্ণ হওয়ার জন্য যে তোমাকে দরকার রূপবতী, আমি আপনার হয়েই আছি, যেটা আমিও জানি অন্যভাবে এখন দরকার। বললে মীর মায়াকে ছেড়ে দেয়। মায়া বিভ্রান্ত হয়ে বলল, অন্য কিভাবে? মীর হেসে ঘরের আলো নিভিয়ে দিল, তবুও আলো নিভল না। খণ্ডিত চাঁদের অংশটি এসে পড়ল জানলা ভেদ করে, ঘরটি আলোকিত হয়। মায়া মীরের দিকে এগিয়ে বলল, আলো নেভালেন কেন? তোমার রূপের আলোয় যথেষ্ট এই ঘরকে আলোকিত করার জন্য, তবু মাঝখান থেকে চারটা এসে বাধা সৃষ্টি করলো। আমি মোটেও রূপবতী নই। তুমি রূপবতী না হলে শ্যামপুরের নবাব শেহজাদ কখনোই তোমার প্রেমে পড়তো না। মানে? মীর প্রসঙ্গ এড়াতে হেসে উড়িয়ে দিল। সে আগে ভাগে গিয়ে খাটে কাত হয়ে শুয়ে হাতের উপর ভর দিয়ে রাখল। মায়া তার সামনে বসলে তাকে তার কোলে শুয়ে নেয়। মায়ের মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বললে, তোমার জন্য একটা গান মনে পড়েছে, গেয়ে শোনান। আগামীকাল, আজ আর সময় নষ্ট করা যাবে না। বলে মায়ের দিকে হাত বাড়াতেই মায়ের ছিটকে তার হাত সরিয়ে বলল, গানটা এক্ষুনি শোনাতে হবে, ধৈর্য নেই এত অপেক্ষা করার। মেয়ের কয়েক সেকেন্ড মায়ের দিকে তাকিয়ে দম ছেড়ে বলল, শোনাচ্ছি। মেয়ের বিছানায় এক পা ভাঁজ করে হাত দিয়ে ছড়িয়ে দিয়ে যেন শরীরে শক্তি লোপ পেয়েছে। মায়া তার বুকের উপর হাত রেখে তাতে থুতনি ভর রেখে মীরের দিকে তাকালো। মীর গলা পরিষ্কার করে গাইতে লাগলো, তোমায় দেখে মুগ্ধ চোখে স্বপ্ন নামে হাজার, প্রথম দেখা হিয়ার মাঝে লালন দোলা আমার, রূপবতী কন্যা এলো সাগর জলে ভেসে, না জানি হয় এতটা কাল ছিল সে কোন দেশে, এলো সাগর জলে ভেসে এলো আমার মনের দেশে, এলে
সাগর জলে ভেসে এলে আমার মনের দেশে। মীর থামে, গানটা শেষ করে চোখের কর্নিয়া থেকে জল মুছল। এরপর মাথাটা উঁচিয়ে মায়াকে দেখে। মায়া ঘুমিয়ে পড়েছে। মীর মুগ্ধটা নিয়ে মায়ের মুখখানি দেখল। আবেগী হাতটা তার মাথার উপর বুলিয়ে দেয়। ঘুরে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। রাত 1টা বাজে। তার চোখে ঘুমের রাজ্যে ধীরে ধীরে ভর করেছে। ঠিক এমন সময় টেলিফোন বেজে উঠল। হঠাৎ কলে এসে খানিকটা হকচকিয়ে উঠল। পুনরায় ঘড়ির দিকে তাকিয়ে রিসিভ করবে কিনা তা নিয়ে দোটানায় ভুগল। আবার হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। সে আগ বাড়িয়ে কিছু বলার আগে ওপাশ থেকে থমাস শনের কণ্ঠ ভেসে আসলো। মীর থমাস শনের ভালো মন্দ জিজ্ঞেস করে, এত রাতে কল করার কারণ জানতে চায়। ততক্ষণে মায়া জেগে ওঠে। তখন টেলিফোনে রিং পেয়ে তার ঘুম হালকা হয়। মায়া ঘুম থেকে উঠতেই মীর থমাস শনের উদ্দেশ্যে বলল, বাবা আগামীকাল সকালে কল করবে বলে তাৎক্ষণিক লাইনটা কেটে দেয়। মায়া জিজ্ঞেস করলো, বাবা কিছু বললেন? মীর কেটে দিয়ে বলল, তেমন কিছু না, জিজ্ঞেস করছিল আমরা কি করছি, খেয়েছি কিনা এসব। মায়া মীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তার জবাবে সত্যতা পেল না। মীরের অভিব্যক্তি হঠাৎ পরিবর্তন হয়ে যায়। তবুও মায়া এক্ষুনি কিছু জিজ্ঞেস করল না। রাত ফুরিয়ে দিনের আলো ফুটল ধরণীতে। রাফিদ আহিরের সাথে কথা বলেছিল। মীরের ঘাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। শুনে আহির বাকরুদ্ধ। সে বলে, আমি আলিমনগর আসছি একদিন পরে ওর সাথে দেখা করতে। রাফিদ তার সঙ্গে তাল মিলিয়ে দ্রুত আসতে বলে, কেননা মীর দ্রুতই ফিরবে বিদেশের বাড়ি। কলটা কেটে রাফিদ চুপচাপ বসে থাকে বৈঠকখানায়। ভাবে মোহিনীর কথা। হঠাৎ মোহিনী দুনিয়া ছেড়ে চলে যাওয়া সে ভেতর থেকে ভেঙে পড়ে। তবুও তা বাহিরে থেকে মোটেও বোঝা যাচ্ছে না। সে বুঝতে দিচ্ছে না। শালুক বেগম জয়ন্তনকে চা দিয়ে দিতে দেখলেন ছেলেকে। নিষ্প্রভ হয়ে আছে তার ছেলে। মা হিসেবে দেখতে ভালো লাগে না। তিনি জানেন না মোহিনীর সাথে ঘটে যাওয়া শেষ ঘটনা। জানেন সে হারিয়ে গেছে। প্রার্থনা করেন ছেলের হাসি যেন পুনরায় ফিরিয়ে আসে। আমজাদ ঘরে ফিরেন। হাতে ভিসা পাসপোর্ট জাতীয় কিছু একটা। তার হাতের দিকে তাকালেন শালুক। কানের কাছে কাপড়টা ঠিক করে ভালো করে মাথায় কাপড় টেনে নিলেন। আমজাদ আসলে বসলেন সোফায়। শালুক তার সন্নিকটে দাঁড়িয়ে বলল, হাতে কি? আমজাদ ক্লান্ত ভঙ্গিতে বলল, মায়া ও মীরের পাসপোর্ট। ওদের সুস্থ সবলভাবে নিজ ঠিকানায় পাঠিয়ে দিতে পারলেই আমি শান্তি। এত তাড়াহুড়ো করছেন যেন? সব কিছু দেখে শুনে এ প্রশ্ন করছো? শালুক নিরুত্তরে জবাব দিল, আপনার যা ভালো হয় করেন। চা খাবেন? দাও, মায়া ও মীরকে ডাকো, একসাথে খাই। আমজাদ কথা শেষ করতে না করতে টেলিফোন বেজে উঠল। তিনি হাত বাড়িয়ে রিসিভার তুলতে না তুলতেই মীর এসে ঝট করে তুলে নিল। ওপাশ থেকে কেউ কিছু বলছিল, যার জবাবে মীর শুধু বলছিল, আমি মীর, শুনেছি, বলুন। এরপর মিনিট 2 খুনটা কানের কাছে ধরে রাখলো। উপাস থেকে ভেসে আসা শব্দগুলো সহনীয় কিছু নয়, যা মীরের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে। শালুক ও আমজাদ নিজেদের মধ্যে চোখাচোখি করলো। মীরের আচরণ হতবাক করলো। শালুকের কণ্ঠে কিছুটা দম নিয়ে বলল, কিছু হয়েছে মীর? মীর কলটা রেখে বলল, তেমন কিছু না, বাবার কলিগের কল এসেছিল। আমাকে উনি ভীষণবাসেন, আমাকে নিয়ে বড্ড চিন্তা করছেন, সব কিছু ঠিক আছে কিনা তাই জিজ্ঞেস করলো বলে রাফিদের পাশে বসলো। শালুক আমজাদকে লক্ষ্য করে বলল, মীরকে থমাস শনের কলিগ কি বললেন? অদ্ভুত আচরণ করলে যে। কিছু হয়েছে নিশ্চয়ই। আমজাদ নড়ে চড়ে বসলো। মেয়েটা বলতে চাচ্ছে না সে বিষয়ে জিজ্ঞেস করতে নেই। 2 দিন পরে ওদের ফ্লাইট। ভাগ্যের সময় মতো ফ্লাইট পেয়েছি। জানোই তো বর্তমান সময়ে প্রতিদিন যে বিমান চলে না এমন। থাইল্যান্ডে যখন ফিরবে তখন বাবা ছেলে মিলে কোনো সমস্যা হলে ঠিক সমাধান করে নেবে। শালক উঠে গেল রান্নাঘরে। আজ বুলবুল নেই। ওর বাবার শরীর খারাপ বলে গতকাল রাতে বাড়ি ফিরেছে। আপাতত শালুক সব সামলাচ্ছে। তিনি চা করছেন। চা করার ফাঁকে ফাঁকে মীরকে দেখছেন ঘাট টান করে। রাফিদ কিছু বলছে, কিন্তু সেদিকে মীরের খেয়াল নেই। সে একদিনে মগ্ন হয়েছে কোথাও, কিছু দেখছে, কিছু ভাবছে। তবে তার ভাবনার রাজ্য জুড়ে কী তা শালুক ধরতে পারল না। গতকাল মীর ফেরার পর থেকে হাসি খুশি ছিল। তার সাথে খারাপ কিছু হয়েছে তা খতর দিয়ে বোঝা যাচ্ছে। মুখের একগাল হাসিতে বোঝা যায়নি, কিন্তু আজ সে নির্বিকার। মায়া আসে শালুকের কাছে। খয়েরি রঙের শাড়ি পরে, মাথায় ঘোমটা টানা।
শালক মেয়ের এরূপ সাজে ভীষণ খুশি হয়। মায়ার থুতনিতে চুমু খান, বলেন, তোর জীবনটা সারা জীবন এভাবে রঙিন থাকুক। মা, আমি চা করি। শালক পাশে সরলেন। মায়া বাকিদের জন্য চা তৈরি করলো। চা তৈরি করতে করতে গতকাল রাতের কথা মনে পড়তে শালুককে বলল, মা। মায়ার শব্দে যেন প্রশ্ন। শালক মায়ের কাছে ঘেঁষে বলল, পাশেই আছি। মায়া মিহিরকে এক নজর দেখে বলল, গতকাল রাতে ওনার বাবা কল করলেন মাঝরাতে। উনি কথা বললেন, কিন্তু ওনার বাবা কিছু বলছিলেন সেসব আর খুলে বলেননি। কথা বলার পর ওনার মুখের হাসিটা তাৎক্ষণিক নিভে যায়। থমাস শর্নের কলিগও কিছুক্ষণ আগে কল করেছেন। গতকাল রাতের সাথে কিছুক্ষণ আগের ঘটনা মিল পেলেন শালুক। তবু মায়াকে কিছু বললেন না। সে হেসে অগ্রাহ্য করল বিষয়টা। বলল, 2 দিন পর তো থাইল্যান্ড চলে যাচ্ছিস, তখন তোর শ্বশুরের কিছু হলে তা সচক্ষে দেখবি। যা, এখন চাটা সবাইকে দিয়ে আয়। মায়ের কথা মতো এই বিষয় নিয়ে আর ভাবল না। বাধ্য মেয়ের মতো চা হাতে বৈঠকখানায় এসে সবাইকে চা দিল। শেষে এসে মীরের সামনে দাঁড়ায়। তাকে চা দিল মায়া। মীর অস্পষ্ট স্বরে বলল, রঙিন শাড়ি, ভেজা একগাছা চুল কানের কাছে, আজ একদম খাঁটি বউ লাগছে। সকালটা একটু গাঢ় হতে শুরু করেছে। সূর্যটা ধীরে ধীরে মাথার উপর অবস্থান নিচ্ছে। মীর সূর্যটার দিকে চেয়েছিল, কি দেখছিল সে নিজেও জানে না। দাঁড়িয়ে আছে অশ্বপশালার সামনে। অগ্নিল মীরের কাছে এসে মাথাটা নুয়ে নিল, আদর চায়। মীর ওর মাথায় হাত বুলিয়ে বলল, চলে যাচ্ছে 2 দিন পর, ভাগ্যে থাকলে আবার আমাদের দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকিস। সবটুকু আদর যেন অগ্নিলের জন্য। মীরের পেছন থেকে মায়ের কণ্ঠে এলো। ঘুরে তাকালো মীর। এক বিন্দু হেসে মায়াকে নিজের দিকে টেনে নিল, জড়িয়ে ধরে প্রেমময় কণ্ঠে বলল, তোমাকে কম আদর দিয়েছি কি? তারপরও অগ্নিলের সাথে হিংসা করছো? মায়া অনুরাগপূর্ণ গলায় নিচু স্বরে বলল, মেয়েরা তার শখের পুরুষের পাশে শেষ বয়সের মহিলাকেও সহ্য করতে পারে না। আমিও আপনার পাশে অন্য কাউকে ভাবতে পারি না, দেখতে পারবো না। কখনো কোনোদিন যেন এমন দৃশ্য দেখতে না হয়। দেখবে না বউ, আমি মীর ভুলক্রমে যদি অন্যের হওয়ার জন্য পা বাড়াই, সেদিন সৃষ্টিকর্তা যেন আমাকে ওনার কাছে নেয় চিরদিনের জন্য। এই দুনিয়ার আয়ুরেখা যেন সেদিনই টেনে দেয়। মায়া আশেপাশে দেখলো, বলল, কেউ দেখে ফেলবে, দেখুক। আমি আমার বউকে জড়িয়ে রেখেছি, তাতে কার বাপের কি দলিল করা বউ? আপনার সত্যিই লজ্জা নেই? গত রাতে সব খেয়ে ফেলেছি। আপনার মুখে দেখছি কিছু আটকায় না। আর আটকে হবে কি? যা হওয়ার তা তো হয়েই গেছে। অসভ্য লোক। মীর মায়াকে ছেড়ে হেসে উঠল। হাসির সময় দীর্ঘই হলো। মায়া প্রাণময় চাহনি দিয়ে সে হাসি দেখল। মনে মনে বলল, এই হাসি দেখার জন্য হলেও চিরদিন যেন আল্লাহ তার সঙ্গী করে রাখেন আমাকে। মীর হাসি থামিয়ে বলল, আজও অসভ্য বলবে বউ? তবে আর রাগ হচ্ছে না, শাস্তি তো দিয়েই দিয়েছি। থাইল্যান্ড ফিরছেন কবে? মীর এখন প্রশ্নে থমকে উঠল। গম্ভীর অথচ দম বন্ধ করে বলল, 2 দিন পর। কিন্তু বাকি কথা গলায় আটকে যায় মীরের। কিন্তু কি? তুমি যাচ্ছ না আমার সাথে? কেন? মায়া ভ্রু কুঁচকে বলল, একটা সমস্যা হয়েছে বাবার, আর সেই সমস্যার সমাধানের জন্য আমরা যেখানে থাকি সে শহর থেকে দূরে যেতে হবে। বাসায় আমি, বাবা, আয়া ব্যতীত কেউ থাকে না। তোমাকে একা রেখে কিভাবে আমি দূরে থাকবো? তোমাকে নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না। সমস্যাটা সমাধান হলে আমি এসে তোমাকে নিয়ে যাব। আমি একা থাকবো বাসায়, আর আপনি দূরে থাকবেন কিছুদিন, এটাই কি সমস্যা? নাকি অন্য কোনো কারণ? আমার থেকে কিছু লুকাবেন না। আমি মিথ্যা বলি না, যা বলছি সত্য। হয়তো 10 থেকে 15 দিন লেগে যাবে, কেননা বিমান তো নির্দিষ্ট সময়ে দেশ পাড়ি দেয়। নয়তো তার আগেই হয়তো চলে আসতাম। মায়া কিছুক্ষণ নিশ্চুপ থাকলো। মীর মায়ার দিকে এগিয়ে যায়, দুগাল তার চেপে ধরে আলগোছে। বলল, আমি চলে আসবো বউ, এসেই তোমাকে নিয়ে যাব। মায়ার চোখে জল জমে, গড়িয়ে পড়তে শুরু করে। মীর মুছে দেয়। মায়া অশ্রুসিক্ত নয়নে বলল, আপনি ফিরবেন তো? চিয়াইমাং থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ঐতিহাসিক শহর। শহরটি তুলনামূলকভাবে শান্ত ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। চারিপাশে পাহাড় ও বনভূমিতে ঘেরা এই শহরটি বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত, বিশেষ করে শহরের ভেতরে থাকা প্রাচীন মন্দিরগুলো। বর্তমানে চিয়াংমাই জাতীয় স্থাপত্য, কৃষি শিল্প, ধর্মীয় শিক্ষার একটি কেন্দ্র। আধুনিক পর্যটকদের জাঁকজমক কিছুটা।
শহর জীবন ছিল ধীর, সরল আর ঐতিহ্য নির্ভর। বানহো এর সন্নিবাস বাড়িটি নিস্তব্ধতায় ঘেরা। বারান্দায় ডেভিড বসে আছে, তার হাতে মার্লবোরো একটি সিগারেট। আগুনের উষ্ণ তাপে জ্বলছে, সে টানছে না এখন, নীরবে বসে আছে। মীর গতকাল রাত 4টার দিকে থাইল্যান্ড পৌঁছেছে। শেষ রাতে তাকে আনতে গিয়েছিল ডেভিড। তখন এসে মীর বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে সবাই উঠে, হাত মুখ ধুয়ে স্নানঘরে প্রবেশ করে অপরাধীর ভঙ্গিতে। তার মনে হয় ঘুমিয়ে পড়াটা উচিত হয়নি, যে কাজে এসেছে সেই কাজ দ্রুত সারাই উঠতাম। হাত মুখ ধোয়া শেষে বারান্দায় এসে বসে, হাতে তোয়ালে। ডেভিড সিগারেটটা এগিয়ে দেয় মীরের দিকে। মীর না বলল ইশারায়। মীরকে ভীষণ উদাসীন লাগলো। ডেভিড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে এখনও জানে না মীর বিবাহিত, স্ত্রী রেখে এখানে এসেছে। মীর তোয়ালে রেখে বাড়ির আয়াকে 2 কাপ চায়ের জন্য ফরমাশ করলো। তিনি চলে যান চা করতে। ডেভিড রাতে মীরকে নিয়ে তাদের বাড়িতে আসার পর থেকে থমাস শনকে দেখেনি। তার কথা ভেবে জিজ্ঞেস করলো, আঙ্কেল কোথায়? মীর তোয়ালিটা রেখে ডেভিডের থেকে সিগারেটটা নিয়ে টানতে শুরু করলো। বেশ কয়েক টান দেওয়া শেষ করে বলল, বাবাকে পুলিশ গ্রেফতার করেছে, সে এখন লকআপে আছে। মানে? ডেভিড আশ্চর্য ভঙ্গিতে প্রশ্ন করল। কী কেস? ধর্ষণ। ডেভিড এবার আকাশ থেকে পড়ার মতো সমান অবাক হলো। মীর তার দিকে ঘুরে বসলো, বলল, কি বলছিস এসব? তুই পাগল হয়ে গেছিস? মীর সিগারেট ট্রেতে রেখে বলল, এখনও হয়নি, তবে মনে হচ্ছে হয়ে যাব। মায়াকে রেখে এসেছি, ওর কথা ভেবে মোটেও ভালো লাগছে না, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। কিভাবে কি হলো? কে মামলা করেছে? আঙ্কেল তো এমন নয়। মিথ্যা মামলা। আমাদের যে মেপিং ট্রেন্ডিং কোম্পানিটা আছে সেটার সাথে আরও একটা কোম্পানি আছে, অরিয়েন্টাল কোম্পানি। মূলত অরিয়েন্টাল আগে প্রতিষ্ঠিত হয়েছে, এরপরে আমাদেরটা। আমাদের কোম্পানিটা দাঁড় করানোর পর অরিয়েন্টালের থেকে আর আমদানি রপ্তানি বেশি একটা হতো না। কোম্পানির পরিচালক মিস্টার অ্যাওয়ার্ড এ বিষয়ে ক্ষিপ্ত হন। তিনি বাবাকে বলেন কোম্পানিটা যেন অ্যাডওয়ার্ডকে নাম লিখে দিতে, এবং এ নিয়ে হুমকি দেন। বাবা এড়িয়ে যান। এরপর সব কিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ এখন বাবার নামে মিথ্যা মামলা দিল যে। অ্যাডওয়ার্ড এর এক ভাগ্নি বাবাকে অফিসে সেদিন পাঠায়, একটা ষড়যন্ত্র করে। মেয়েটি নিজেই নিজেকে আঘাত করে বাবার সামনে চেঁচামেচি করে। এরপর সবাই ছুটে এলে ওকে ধর্ষণ করেছে এমনটা বলা হয়। হয়তো অ্যাডওয়ার্ড মিথ্যা মেডিকেল রিপোর্টও তৈরি করেছেন, তাই খুব সহজে বাবাকে গ্রেফতার করাতে সক্ষম হয়েছে। আর আমি না থাকায় উনি আরও বেশি সুযোগ পেয়েছেন। এসব কিছু বাবার ম্যানেজার 3 দিন আগে আমাকে গভীর রাতে কল করে বলে। মায়া কাছে ছিল, ওকে আমি সব খুলে বলিনি। আইন আদালতের বিষয় জানলে হয়তো আমাকে নিয়ে আরও বেশি চিন্তা করবে। এমনিতেই আমাকে হারানোর ভয় ওর। ডেভিড এলিয়ে বসে বলল, মায়াকে জানাসনি ভালো হয়েছে। ধর্ষণের কথা শুনলে কি না কি মনে করতো কে জানে। মেয়ে মানুষ, হয়তো বিশ্বাসই করে নিত সত্য ভেবে। কিন্তু এখন কি করবি? মীর ঘড়ির দিকে তাকালো। 10টা বাজে। এখন বাবার সাথে দেখা করা যাবে, এরপর দেখি কীভাবে কী করা যায়। কিন্তু ভাবার বিষয় হচ্ছে এত বছর পর অ্যাডওয়ার্ড এসব কেন করছে। সেসব পরে ভাববি, এখন চল আগে আঙ্কেলের সাথে দেখা কর। এরপর অ্যাডওয়ার্ডের সাথে যত দ্রুত সম্ভব তাকে মুক্ত করতে হবে। তুই তো জানিস এদেশের নিয়ম কি, ধর্ষণের অপরাধে ফাঁসি হয়, অবশ্য কখনো কখনো ফায়ারিং স্কোয়াড ঘোষণা করা হয়। মীর ডেভিডের মুখ পানে চেয়ে অসহায় কণ্ঠে বলল, না, এমন কিছু না হোক। আমি বাবাকে ভীষণ ভালোবাসি। মানুষটা আমার জন্য কত কী না করেছে। মা চলে যাওয়ার পর চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারতো, করেনি। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম দ্বিতীয় বিয়ের কথা অন্যভাবে, কেন করেননি। তিনি বললেন, সৎমা কেমন হয় কে জানে, সে যদি তোমাকে ভালো না বাসে। অবশ্য তাছাড়া বাবা মাকে ভীষণ ভালোবাসতো, সে বাবার চোখের সামনে কিছু হতে পারে না। মীর বিরতি নিল। নিজের জন্মদাতা মা বাবার কথা মনে পড়ল। তারা দুনিয়ার বুকে নেই। থমাস শনের রক্তের সন্তান সে না হওয়া সত্ত্বেও তাকে ঘিরে থমাস শন বাকিটা জীবন কাটাচ্ছে। সব হারিয়ে আজ বাবারূপী মানুষটাকে হারালে তার যে কষ্ট হবে, খুব তীব্র আকারে। ডেভিড বলল, কি ভাবছিস, যাবি না? চল যাই। মীর বলল, মায়াকে একবার কল করি, ওকে বলেছিলাম পৌঁছে কল করব। দেরি করছিস কেন? দ্রুত কল কর।
মীর বারান্দা ছেড়ে ঘরে এলো, মায়াকে কল করলো। প্রথমবার কলটা মায়া রিসিভ করে। মীর মায়ার ভালো মন্দ জিজ্ঞেস করে বলল, রাতে তোমাকে কল করব। মায়া দু শব্দে জিজ্ঞেস করলো, অপেক্ষায় থাকবো। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।